নির্বাচনের দিন মানুষের প্রাণ যায়নি, হয়নি বড় কোনো সংঘাত, অথচ মানুষ ভেবেছিল রীতিমতো কেয়ামত নেমে আসতে পারত এই নির্বাচনে। সব প্লট প্রস্তুতি ছিল, ধ্বংসের খবর প্রচারের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা ছিল গণমাধ্যমগুলোতেও। অথচ কি শান্তিপূর্ণ একটা দিন গেল, কিন্তু দিন কাটতে না কাটতেই আসতে থাকে অশান্তি সংঘর্ষের খবর। জামায়াত অভিযোগ করল তাদের নেতাকর্মীদের উপর রীতিমতো হামলে পড়েছে বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জামায়াতের আমির অভিযোগ করলেন নির্বাচনে কারচুপি ঘষা মাজা হয়েছে। হুমকি দিলেন যদি এসব অনিয়ম এবং হামলার বিচার বা প্রতিকার না পাওয়া যায় এবং তাদের বাধ্য করা হয়, তবে তারা রাজপথে নামতে বাধ্য হবেন। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে রাজপথেও আমরা নামব। শুধু জামায়াতের আমিরই নন, এমন কথা শোনা গেল জামায়াত জোটের অন্যতম দল এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলাম সার্জিসদের কণ্ঠেও। তারা বললেন বিপ্লবের পর যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ হতে দেওয়া হবে না। সার্জিস আলম তো সরাসরি বলে দিলেন যারা বিজয়ী হয়ে নব্য স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখছেন তাদের সেই সুযোগ দেয়া হবে না। প্রয়োজনে কাল থেকেই আবার রাজপথ হবে তাদের ঠিকানা। এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। পঞ্চগড়ের গুঞ্জরমারি বাজারে জামায়াত নেতার বাড়িতে হামলার পর সার্জিসের এই রণংদেহী মূর্তি বলে দিচ্ছে পানি অনেক দূর গড়িয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের দুই কারিগর নাহিদ ও সার্জিস এখন স্পষ্টতই বিএনপির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তাদের অভিযোগ আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত, ঠিক সেই কায়দায় কেন্দ্র দখল আর রেজাল্ট শিট ঘষামাজা করে 11 দলীয় জোটের নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মাওলানা মামুনুল হক, ঢাকা 8 এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনের ফলাফল নিয়ে যে নাটক হয়েছে তা মেনে নিতে পারছেন না তারা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এখন ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন তুলছেন। তিনি সোজা সাপটা জানতে চেয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারির ক্ষেত্রে যে আইন, মাওলানা মামুনুল হকের ক্ষেত্রে সেই আইন কেন কাজ করল না? এক দেশে কি দুই আইন চলবে? নাসিরউদ্দিন পাটোয়ারির ওখানে যে কারণে অন্য একজন প্রার্থীর পক্ষে ব্যালট অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক একই কারণ বিদ্যমান থাকা সত্ত্বেও মাওলানা মামুনুল হক সাহেবের পক্ষে এটা অ্যাকসেপ্ট করা হয়নি। তো এক দেশে কি দুই আইন চলবে? ঢাকা 15 আসনে 20,000 ভোটে এগিয়ে থেকেও ফলাফল না পাওয়া কিংবা ঢাকা 17 আসনে রেজাল্ট শিটে ওভার রাইটিং করে 5,000 ভোট কমিয়ে দেওয়ার যে অভিযোগ জামায়াত তুলেছে, তা যদি সত্যি হয় তবে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা বড় ধরনের প্রশ্নের মুখে পড়বে। জামায়াতের দাবি অন্তত 10% ভোট কারচুপি করে তাদের বিজয় ঠেকানো হয়েছে। ঋণ খেলাপিদের তথ্য গোপন করে নির্বাচনে অংশ নিতে দেওয়ার যে অভিযোগ তারা নির্বাচন কমিশনের দিকে ছুড়ে দিয়েছে, তার সুরাহা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংঘর্ষের খবর আসছে। গত 2 দিনে দেশের অন্তত 20 জেলায় বিএনপি জোট এবং জামায়াত জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই যে বিজয় উৎসবের নামে প্রতিহিংসার আগুন জ্বলছে, এটি এখন বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। তারেক রহমান নির্বাচনে জিতে যে বার্তা দিচ্ছেন, তৃণমূলের কর্মীরা তার উল্টো পথে হাঁটছেন বলে মনে করছেন অনেকে। ওদিকে আবার কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ সমর্থকদের বিরুদ্ধে পরাজিত দলের উপর হামলার অভিযোগ উঠেছে। অর্থাৎ সেই আগের সংস্কৃতি, যে সংস্কৃতি বদলানোর জন্য এত রক্ত, এত পরিশ্রম। যা হোক, নির্বাচনের আগে যে সংহতির কথা বলা হয়েছিল, ভোটের ফলাফল আসার সাথে সাথেই তা যেন কর্পূরের মতো উড়ে যাচ্ছে। এসব যদি আটকানো না যায়, এই অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে দেশের পরিণতি হবে ভয়াবহ। অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক অস্থিরতার মাঝে নতুন করে রাজপথে সংঘাত শুরু হলে বিদেশি বিনিয়োগ আর আন্তর্জাতিক সমর্থন হারাবে বাংলাদেশ। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে বিএনপির শপথ গ্রহণ নিয়ে। নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগ, জামায়াতের রাজপথে নামার হুমকির মুখে বিএনপি কবে নাগাদ শপথ নিতে পারবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। একদিকে জামায়াত এবং 11 দলীয় জোট ফলাফল বর্জনের হুমকি দিচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। এই আইনি এবং রাজনৈতিক লড়াই শেষ না হওয়া পর্যন্ত যদি শপথ ঝুলে থাকে, তবে তা হবে বিএনপির জন্য এক বিরাট ধাক্কা। 17 বছর পর ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন তারা দেখছে, তা হাতের কাছে এসেও ফসকে যাওয়ার উপক্রম হতে পারে। যদি জামায়াত শেষ পর্যন্ত বড় আন্দোলনে নামে, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষেও ক্ষমতা হস্তান্তর করা কঠিন হয়ে পড়বে। আর এই পুরো সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হতে পারে আওয়ামী লীগ। তারা এখন তককে তককে আছে। বিএনপি ও জামায়াতের এই গৃহদাহ আওয়ামী লীগের জন্য সাপে বর। তারা বিশ্ব দরবারে প্রচার করার সুযোগ পাবে যে তাদের ছাড়া এই দেশে গণতন্ত্র মানেই বিশৃঙ্খলা আর রক্তপাত। ভোটে কিছু অনিয়মের খবরে এরই মধ্যে মতামত জানিয়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনাও কথা বলেছেন এ বিষয়ে। আওয়ামী লীগ সরাসরি মাঠে নেই, কিন্তু তারা ঘরোয়া রাজনীতিতে আবারও প্রাসঙ্গিক হওয়ার জন্য এই সুযোগটিকেই বেছে নিতে পারে। যদি জামায়াত ও বিএনপি একে অপরকে রাজপথে প্রতিহত করতে শুরু করে, তবে আওয়ামী লীগের জন্য মাঠ পরিষ্কার হয়ে যায়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হয়তো ভেবেছিলেন নির্বাচনের বৈতরণী পার হয়ে গেলেই তিনি নাকে তেল দিয়ে নিশ্চিন্তে দেশ পরিচালনা করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে ভিন্ন কথা। জামায়াতের এই রণহুঙ্কার আর আন্দোলনের আলটিমেটাম তার জন্য অশনি সংকেত। তিনি যদি তৃণমূলের এই প্রতিহিংসা দমাতে না পারেন এবং
জামায়াতের তোলা কারচুপির অভিযোগগুলো গুরুত্ব দিয়ে না দেখেন, তবে তাকে এক অস্থির শাসনকাল মোকাবেলা করতে হবে। রাজপথ যার দখলে থাকে, রাজনীতি শেষ পর্যন্ত তার হাতেই যায়। এটাই বাংলাদেশের ইতিহাস। জামায়াত ও তার ছাত্রনেতারা যদি আবারও রাজপথে নামে, তবে সেই উত্তাল ঢেউ সামলানো বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। যেখানে অতি শক্তিশালী আওয়ামী লীগও টিকে থাকতে পারেনি, সেগুলো ঠেকাতে যদি শক্তি প্রয়োগ করতে হয়, তবে নব্য ফ্যাসিবাদের তকমা নিয়ে ক্ষমতা শুরু করাটা হবে দলটির জন্য আত্মঘাতী। তবে শেষ পর্যন্ত বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। জামায়াত ও 11 দলীয় জোট যে সুনির্দিষ্ট অভিযোগগুলো দিয়েছে, তার সুরাহা কমিশন কিভাবে করে তার উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। যদি কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং জামায়াত রাজপথে নেমে পড়ে, তবে দেশ আবারও এক অনিশ্চিত গন্তব্যের দিকে যাত্রা করবে। শান্তি নাকি রাজপথের সংগ্রাম, বাংলাদেশ এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। তবে সব কালো ছায়া দূর করে আলোর পথে ফিরুক প্রিয় বাংলাদেশ, এটাই চাওয়া হোক সবার।